দুজন মানুষ ভাবুন তো একই কাজ করছে, কিন্তু একজন ধনী হচ্ছে আরেকজন সারা জীবন সংগ্রাম করে যাচ্ছে। পার্থক্যটা কোথায়? বেশিরভাগ মানুষ কিন্তু টাকা হারায় কাজের অভাবে না, বরং একটা ভুল মানসিকতার কারণে। আপনি যতই পরিশ্রম করুন, আপনার চিন্তা যদি গরিবের মতো হয়, আপনি কখনোই ধনী হবেন না। এই শক্তিশালী কথাগুলো দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আজ আমরা টি হার্ভেকারের বিশ্ববিখ্যাত বই সিক্রেটস অফ দ্য মিলিয়নিয়ার মাইন্ডের গভীরে যাব। লেখক নিজে কিন্তু বহুবার ব্যর্থ হয়ে তারপর শূন্য থেকে মিলিয়নিয়ার হয়েছিলেন। আর তিনি বিশ্বাস করেন যে ধনী হওয়াটা বাইরের কোনো বিষয় নয়, এটা পুরোপুরি ভেতরের মানসিকতার খেলা। একদম ঠিক। বইটির মূল দর্শনটাই হলো আর্থিক সাফল্য আসলে প্রথমে মনের ভেতরে শুরু হয়। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য সেটাই, ওই ভেতরের খেলা বা ইনার গেমের গোপন সূত্রগুলো খুঁজে বের করা। আর এটা বোঝা যে কেন কিছু মানুষ এত সহজে সম্পদ আকর্ষণ করে আর অন্যরা পারে না। তাহলে চলুন মূল ধারণাটা দিয়েই শুরু করি। লেখক একটা মানি ব্লুপ্রিন্টের কথা বলেছেন। শব্দটা শুনতে বেশ ভারী লাগছে। এই জিনিসটা আসলে কি? মানি ব্লুপ্রিন্ট হলো টাকা নিয়ে আমাদের মাথায় গেঁথে থাকা এক ধরনের মানসিক প্রোগ্রাম। এটাকে আমাদের আর্থিক ভবিষ্যতের একটা অদৃশ্য নকশা, বা আরও সহজে বললে একটা থার্মোস্ট্যাটের মতো ভাবতে পারেন। থার্মোস্ট্যাট মানে এসির থার্মোস্ট্যাটের মতো? হ্যাঁ, ঠিক তাই। আপনার ঘরের থার্মোস্ট্যাট যদি 22 ডিগ্রিতে সেট করা থাকে, তাহলে কি হবে? তাপমাত্রা বাড়লেও সেটা আবার 22-এ নেমে আসবে, আবার কমলেও 22-এ উঠে যাবে, তাই না? আমাদের আর্থিক অবস্থাও ঠিক সেরকম। আমাদের মাথায় একটা আয়ের সীমা, একটা কমফর্ট জোন সেট করা থাকে। তার মানে আমাদের আয় কোনোভাবে সে সীমার বেশি হয়ে গেলেও আমরা নিজের অজান্তেই এমন কিছু করি যাতে আবার সে পুরনো জায়গায় ফিরে আসি। যেমন লটারি জিতেও অনেকে আবার গরিব হয়ে যায়, এই ব্যাপারটা। একদম ঠিক ধরেছেন। কারণ তাদের বাইরের টাকা বেড়েছিল, কিন্তু ভেতরের যে ব্লুপ্রিন্ট সেটা তো বদলায়নি। আর এই নকশাটা আমাদের অজান্তেই ছোটবেলায় তৈরি হয়। মূলত 3টে উপায়। আচ্ছা। প্রথমটা হলো ভার্বাল প্রোগ্রামিং। আমরা ছোটবেলায় বাবা মা, আত্মীয় স্বজন বা গুরুজনদের কাছে টাকা নিয়ে যা শুনেছি। যেমন টাকা সব নষ্টের মূল, বা সৎ পথে বেশি টাকা আয় করা যায় না। আর সবচেয়ে সাধারণ একটা কথা, টাকা কি গাছে ধরে? এই কথাগুলো তো আমরা সবাই শুনেছি। ঠিক তাই। এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এগুলো আমাদের অবচেতন মনে একটা গভীর ছাপ ফেলে, আর টাকা সম্পর্কে একটা নেতিবাচক বা সীমিত ধারণা তৈরি করে দেয়। দ্বিতীয় উপায়টা হলো মডেলিং। মডেলিং? হ্যাঁ, অর্থাৎ আমরা আমাদের চারপাশের বড়দের, বিশেষ করে বাবা মাকে টাকা পয়সা কিভাবে সামলাতে দেখেছি, সেটাই আমরা অনুকরণ করার চেষ্টা করি। এটা তো খুব সত্যি কথা। আমার এক বন্ধুকে চিনি যে খুব হিসেবে, কারণ তার বাবা সবসময় একটা ডায়েরিতে সব খরচ লিখে রাখতেন। সেও ঠিক তাই করে। আবার আরেকজন আছে যে মাস শেষ হওয়ার আগেই সব টাকা উড়িয়ে দেয়, কারণ তার পরিবারে টাকা পয়সার কোনো পরিকল্পনাই ছিল না। এই মডেলিংয়ের প্রভাবটা আসলেই মারাত্মক। আর 3 নম্বর কারণটা হলো কোনো একটা বিশেষ ঘটনা। ভাবুন তো, ছোটবেলায় হয়তো মেলায় গিয়ে একটা খেলনার জন্য খুব বায়না ধরেছিলেন, কিন্তু টাকা না থাকায় বাবা মা কিনে দিতে পারেননি। ওই ছোট্ট কষ্টটা হয়তো আপনার মনে গেঁথে গিয়ে একটা ধারণা তৈরি করে দিয়েছে যে চাইলেই সব পাওয়া যায় না, বা টাকা মানেই অপ্রাপ্তি। এই রকম ছোট ছোট ঘটনায় কিন্তু আমাদের টাকার প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটা গড়ে দেয়। তার মানে যদি কারো ছোটবেলার ব্লুপ্রিন্ট ভুলভাবে তৈরি হয়, তাহলে সে যতই পরিশ্রম করুক বা ভালো চাকরি করুক, তার আর্থিক অবস্থার উন্নতি হবে না। বিষয়টা বেশ অবাক করার মতো আর কিছুটা হতাশাজনকও। লেখকের মতে ঠিক তাই। কারণ সে হয়তো টাকা আয় করবে, কিন্তু তার অবচেতন মন সেই টাকাকে ধরে রাখতে দেবে না। হয়তো সে অপ্রয়োজনীয় খরচ করে ফেলবে, ভুল জায়গায় বিনিয়োগ করবে, বা কোনো না কোনোভাবে টাকাটা তার হাত থেকে বেরিয়ে যাবে। কারণ তার ভেতরে ব্লুপ্রিন্ট তাকে বলছে যে টাকা থাকাটা ভালো নয়, বা আমি বেশি টাকার যোগ্য নই। মূল সমস্যাটা বাইরে নয়, ভেতরে। কিন্তু একটা প্রশ্ন আসছে আমার মনে। লেখকের সব কথাই তো ব্যক্তিগত মানসিকতার উপর, কিন্তু বাস্তব সামাজিক বা অর্থনৈতিক বাধাগুলো, যেমন ধরুন সঠিক শিক্ষার অভাব বা সুযোগের অসমতা, সেগুলোকে কি শুধু মানসিকতা দিয়ে পার করা সম্ভব? বইটা কি এই বাইরের বাস্তবতাগুলোকে একটু বেশি সরলীকরণ করে ফেলছে না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, লেখক কিন্তু বাইরের বাস্তবতাকে অস্বীকার করেননি,
তিনি বলতে চেয়েছেন একই রকম খারাপ পরিস্থিতির মধ্যেও দুজন মানুষের ফলাফল ভিন্ন হয় কেন? কারণটা হলো তাদের ভেতরের প্রতিক্রিয়া। বইটির ফোকাস হলো যা আমাদের নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ আমাদের মানসিকতা, সেটাকে শক্তিশালী করা। কারণ বাইরের পরিস্থিতি আমরা হয়তো বদলাতে পারবো না, কিন্তু সেটার প্রতি আমাদের প্রতিক্রিয়া পুরোপুরি আমাদের হাতে। আর এই ব্লুপ্রিন্ট বদলানোর জন্যই লেখক 4টে ধাপের কথা বলেছেন। তার মানে পরিস্থিতি যাই হোক, নিজের ভেতরের প্রোগ্রামিংটা ঠিক করলে অন্তত নিজের সেরাটা দেওয়া সম্ভব। আচ্ছা, সেই 4টি ধাপ কি কি? প্রথম ধাপটি হল সচেতনতা বা অ্যাওয়ারনেস। অর্থাৎ প্রথমে কোনো দোষারোপ না করে শুধু স্বীকার করতে হবে এবং বুঝতে হবে যে আপনার বর্তমান আর্থিক অবস্থার জন্য আপনার ভেতরের মানসিক প্রোগ্রামিং দায়ী। দ্বিতীয় ধাপ হল অনুধাবন বা আন্ডারস্ট্যান্ডিং। কেন এই বিশ্বাসগুলো আপনার মনে তৈরি হয়েছে তার কারণটা খুঁজে বের করতে হবে। ছোটবেলার কোনো কথা বা কোনো ঘটনা এর জন্য দায়ী সেটা ভাবতে হবে। এর পরের ধাপটা কি? এরপর আসে বিচ্ছেদ বা ডিসোসিয়েশন, অর্থাৎ পুরনো বিশ্বাসগুলো থেকে নিজেকে আলাদা করা। এটা বোঝা যে এই বিশ্বাসগুলো আপনার তৈরি নয়, আপনি এগুলোকে গ্রহণ করেছিলেন মাত্র। এই ডিসোসিয়েশন বা বিচ্ছেদের ধাপটা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে। ছোটবেলা থেকে শুনে আসা একটা বিশ্বাসকে এটা আমার নয় বলে আলাদা করা তো সহজ কথা না। বাস্তবে এটা কিভাবে করা সম্ভব? কোনো উদাহরণ আছে কি? এটা আসলেই সবচেয়ে কঠিন ধাপ। একটা কার্যকর উপায় হল যখনই মাথায় পুরনো চিন্তাটা আসবে, যেমন টাকা আয় করা খুব কঠিন, তখন সচেতনভাবে নিজেকে বলা, ধন্যবাদ, কিন্তু এটা আমার বাবার বিশ্বাস, আমার নয়, আমি এটা ধার করেছিলাম। আমার নতুন বাস্তবতা হল টাকা উপার্জনের অনেক সৃজনশীল উপায় আছে। এই সচেতন কথোপকথনটাই পুরনো মানসিক সংযোগটা দুর্বল করে দেয়। এরপর আসে শেষ ধাপ, পুনর্গঠন বা রিকন্ডিশনিং। তার মানে নিজের পুরনো বিশ্বাস থেকে নিজেকে আলাদা করতে পারলেই পরিবর্তনের দরজা খুলবে। কিন্তু তারপর তো একটা শূন্য স্থান তৈরি হলো। সেই খালি জায়গাটা পূরণ করার জন্য কি করতে হবে? চমৎকার প্রশ্ন। এই খালি জায়গাটা পূরণ করতেই পুরনো নেতিবাচক বিশ্বাসগুলোকে ফেলে দিয়ে নতুন এবং শক্তিশালী ইতিবাচক বিশ্বাস সচেতনভাবে তৈরি করতে হবে। লেখক এগুলোকে বলেন ডিক্লারেশনস। যেমন আয়নার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলা, আমি একজন চমৎকার অর্থ ব্যবস্থাপক, বা আমার কাছে টাকা চুম্বকের মতো আসে। প্রথমে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু বারবার চর্চা করার মাধ্যমে এই নতুন বিশ্বাসগুলোই আপনার পুরনো ব্লুপ্রিন্টকে নতুন করে সাজিয়ে তুলবে। বাহ! তার মানে নিজের সাথে কথা বলেই নিজের ভেতরের প্রোগ্রামিং বদলানো সম্ভব। এই ব্লুপ্রিন্ট বদলানোর পর মানুষ কিভাবে ভিন্নভাবে চিন্তা করে সেটাও লেখক ব্যাখ্যা করেছেন। তিনি ধনী এবং সাধারণ মানুষের মানসিকতার মধ্যে 17টি মূল পার্থক্য তুলে ধরেছেন, যেগুলোকে তিনি বলছেন ওয়েলথ ফাইলস। চলুন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ে আলোচনা করা যাক। অবশ্যই। প্রথম এবং সবচেয়ে জরুরি পার্থক্যটি হল দায়িত্ববোধ নিয়ে। ওয়েলথ ফাইল 1 বলছে, ধনীরা বিশ্বাস করে আমি আমার জীবন তৈরি করি। তারা তাদের সাফল্য বা ব্যর্থতার জন্য সম্পূর্ণ দায়িত্ব নেয়। অন্যদিকে সাধারণ মানসিকতার মানুষ ভাবে আমার সাথে যা হয় তা ভাগ্যের দোষ, বা তারা অন্যকে দোষারোপ করে, পরিস্থিতির অজুহাত দেয়। তারা নিজেদেরকে ভিকটিম বা শিকার হিসেবে দেখে। অর্থাৎ একজন জীবনের চালকের আসনে বসে আছে আর একজন যাত্রীর আসনে বসে শুধু অভিযোগ করছে। দৃষ্টিভঙ্গির এই পার্থক্যটা তো বিশাল। একদম। আর এই দৃষ্টিভঙ্গির কারণেই সুযোগ এবং সমস্যার ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়াও ভিন্ন হয়। ওয়েলথ ফাইল 4 অনুযায়ী ধনীরা সুযোগের দিকে মনোযোগ দেয় আর গরিবরা বাধার দিকে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন বাজারে একটা নতুন প্রযুক্তি এলো। সাধারণ মানসিকতার মানুষ ভাববে আমার চাকরিটা এবার থাকবে না, অর্থাৎ সে শুধু বাধাটা দেখছে। আর একজন ভাববে এই প্রযুক্তিটা শিখে আমি নতুন কি করতে পারি। সে সংকটের মধ্যেও সুযোগ খুঁজে নেয়। এই দুটো বিষয়, সুযোগ খোঁজা আর নিজেকে সমস্যার চেয়ে বড় ভাবা, এগুলো তো আসলে একই মুদ্রার এপিঠোপিঠ, তাই না? কারণ যে নিজেকে বড় ভাবে সেই তো একটা সংকটের মধ্যে বাধা না দেখে সুযোগটা দেখতে পায়। এক্স্যাক্টলি। এটাই ওয়েলথ ফাইল 8-এর মূল কথা। ধনীরা নিজেদেরকে সমস্যার চেয়ে বড় মনে করে আর গরিবরা সমস্যার কাছে হেরে যায়। তারা মনে করে সমস্যাটা তাদের চেয়ে অনেক বড় এবং তারা এর সমাধান করতে পারবে না।
কিন্তু বাস্তবতা হলো সমস্যা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি নিজেকে কতটা শক্তিশালী বা বড় মনে করেন সেটাই আসল। আপনি যদি নিজেকে 10-এর মধ্যে 8 মাত্রার শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলেন, তাহলে 5 মাত্রার যে কোনো সমস্যাকেই আপনার কাছে সহজ মনে হবে। আর টাকা এবং সফল মানুষদের নিয়ে তাদের মনোভাব কেমন হয় এই বিষয়েও তো একটা বড় পার্থক্য আছে, তাই না? আমাদের সমাজে প্রায়ই দেখা যায় কেউ সফল হলে তার সম্পর্কে বাজে কথা বলা হয়। এটা একটা খুব গভীর মানসিকতার বিষয় এবং আমাদের সমাজের জন্য খুব প্রাসঙ্গিক। ওয়েলথ ফাইল 5 বলছে, ধনীরা অন্য সফল ও ধনী ব্যক্তিদের প্রশংসা করে এবং তাদের থেকে শেখে। তারা ভাবে ও যদি পারে তাহলে আমিও পারব। তারা সফল মানুষদের দেখে অনুপ্রাণিত হয়। অন্যদিকে গরিব মানসিকতার মানুষ সফলদের হিংসা করে বা তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে। তারা ভাবে ও নিশ্চয়ই কোনো অসৎ উপায়ে ধনী হয়েছে। এর ফলাফল কি হয়? ফলাফল মারাত্মক। লেখক বলছেন, যাকে আপনি মনে মনে ঘৃণা বা ভয় করেন সে আপনার কাছে আসবে না। আপনি যদি ধনী মানুষদের হিংসা করেন তাহলে আপনি অবচেতনভাবে নিজেকে ধনী হওয়া থেকে বিরত রাখছেন, কারণ আপনি তো ওই মানুষদের মতো হতে চান না। ঠিক। হিংসা আপনাকে পেছনে টানে আর অনুপ্রেরণা সামনে এগিয়ে নিয়ে যায়। একইভাবে ওয়েলথ ফাইল 9 অনুযায়ী ধনীরা টাকাকে ভালোবাসে ও সম্মান করে, আর গরিব মানসিকতার মানুষ টাকা নিয়ে নেতিবাচক কথা বলে। আর কাজ করার পদ্ধতির ব্যাপারে, মানে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে মূল পার্থক্যটা কোথায়? কারণ চিন্তা তো অনেকেই করে, কিন্তু কাজটা তো সবাই করে না। এখানে কয়েকটি ফাইল একসাথে কাজ করে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ওয়েলথ ফাইল 2 অনুযায়ী ধনীরা জেতার জন্য খেলে, মানে প্লে টু উইন, আর গরিবরা খেলে শুধু যাতে হেরে না যায়, মানে প্লে নট টু লুজ। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো ধনীরা সম্পদ তৈরি করার লক্ষ্যে ঝুঁকি নিতে প্রস্তুত, আর অন্যরা শুধু মাস শেষে বেতন পেয়ে নিরাপদ থাকতে চায়। তাদের লক্ষ্য টিকে থাকা, জেতা নয়। ভয় পাওয়ার বিষয়টা আমাকে ভাবাচ্ছে। লেখক বলছেন ধনীরা ভয়ের মধ্যেও কাজ করে, কিন্তু আমার মনে হয় ভয়ের মাত্রাটাও তো গুরুত্বপূর্ণ। একজন হয়তো নতুন ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছে, আর একজন হয়তো তার পরের বেলার খাবার জুটবে কিনা সেই ভয়ে আছে। দুজনের ভয় তো এক নয়। লেখক কি এই পার্থক্যের ব্যাপারে কিছু বলেছেন? আপনি একটি খুব মানবিক প্রশ্ন তুলেছেন। লেখক স্বীকার করেছেন যে ভয়, সন্দেহ, দুশ্চিন্তা এগুলো সবারই থাকে, ধনী গরিব নির্বিশেষে। পার্থক্যটা হলো প্রতিক্রিয়ায়। ওয়েলথ ফাইল 14 বলছে, ধনীরা ভয়ের মধ্যেও কাজ চালিয়ে যায়, কিন্তু সাধারণ মানসিকতার মানুষ ভয় পেলেই থেমে যায়। তারা তাদের আরামদায়ক অঞ্চল বা কমফর্ট জোনের বাইরে যেতে চায় না। লেখকের মতে আপনার কমফর্ট জোন আর আপনার সম্পদের পরিমাণ সমানুপাতিক। আপনি যদি আরামদায়ক জীবন চান তাহলে ধনী হওয়া কঠিন, আর ধনী হতে চাইলে অস্বস্তিকর কাজগুলোও করতে প্রস্তুত থাকতে হবে। ভয়কে সঙ্গী করেই এগোতে হবে। এবং কাজটা শুরু করার ব্যাপারেও তো একটা পার্থক্য আছে। অনেকেই বলে আগে সব শিখে নিই তারপর শুরু করব। হ্যাঁ, এবং এটা হয়তো সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী পার্থক্য। ওয়েলথ ফাইল 17 অনুযায়ী ধনীরা এখনই কাজ শুরু করে, আর অন্যরা বলে পরে করব। তারা নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করে, আরও তথ্য জোগাড় করতে চায়, কিন্তু কাজটা শুরু করে না। লেখকের ভাষায় তারা রেডি, ফায়ার, এইম পদ্ধতিতে কাজ করে। রেডি, এইম, এইম, এইম নয়। হাহা, ইন্টারেস্টিং। মানে তারা অসম্পূর্ণ পরিকল্পনা নিয়েও কাজ শুরু করে দেয় এবং পথ চলতে চলতে ভুল থেকে শিখে নেয়। তাদের মতে পরে মানে কখনোই না। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? শুধু এই পার্থক্যগুলো জানলেই কি আর্থিক অবস্থার পরিবর্তন সম্ভব? শুধু ধনীরা কিভাবে চিন্তা করে সেটা জানলেই কি একজন ধনী হয়ে যাবে? একেবারেই না। আর এটাই বইটির চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। লেখকের মতে জ্ঞান যথেষ্ট নয়, প্রয়োগটাই আসল। শুধু এই ওয়েলথ ফাইলগুলো পড়া বা জানাটাই যথেষ্ট নয়, এগুলোকে নিজের জীবনে অভ্যাস হিসাবে গড়ে তুলতে হবে। তিনি একটি খুব সহজ কিন্তু শক্তিশালী সূত্র দেন। কি সেই সূত্র? আমাদের চিন্তা থেকে অনুভূতি তৈরি হয়, অনুভূতি থেকে আমাদের কাজ বা অ্যাকশন আসে, এবং সেই অ্যাকশন থেকেই আমরা ফল পাই। অর্থাৎ চিন্তা, অনুভূতি, অ্যাকশন, ফল। তার মানে ফল যদি বদলাতে হয় তাহলে একেবারে গোড়ায় অর্থাৎ চিন্তার স্তরে কাজ করতে হবে।
শুধু কাজ বদলালে হবে না? একদম ঠিক। আপনি যদি শুধু অ্যাকশন বদলানোর চেষ্টা করেন কিন্তু ভেতরের চিন্তা বা বিশ্বাস একই থাকে, তাহলে সেই পরিবর্তনটা দীর্ঘস্থায়ী হবে না, রাবার ব্যান্ডের মতো আবার আগের জায়গায় ফিরে আসবে। এই বইটি পড়ার উদ্দেশ্য শুধু তথ্য জানা নয়, বরং নিজের চিন্তার মূলে গিয়ে পরিবর্তন আনা। কারণ আপনার ভেতরের জগৎটাই আপনার বাইরের জগৎ তৈরি করে। টাকা, সম্পদ, সাফল্য এই সবই হলো ফল। আর আপনার মানসিকতা, আপনার মানি ব্লুপ্রিন্ট, আপনার বিশ্বাস, এগুলো হলো সেই ফলের মূল কারণ বা শিকড়। ফল বদলাতে চাইলে শিকড়ে জল দিতে হবে। সত্যি, মানসিকতা কিভাবে আমাদের আর্থিক ভাগ্য নির্ধারণ করে তার এক অসাধারণ বিশ্লেষণ। এটা শুধু টাকা রোজগারের বিষয় নয়, এটা আসলে নিজেকে এবং নিজের চিন্তার ধরনকে নতুনভাবে আবিষ্কার করার একটা পথ। সবশেষে একটি প্রশ্ন ভাবনার জন্য রেখে যাওয়া যাক। এই বইটিতে ব্যক্তিগত মানসিকতার ওপর প্রচণ্ড জোর দেওয়া হয়েছে, কিন্তু একবার ভাবুন তো, যদি কেউ তার ভেতরের মানি ব্লুপ্রিন্ট বদলে ফেলে, নিজের চিন্তাভাবনাকে ধনীদের মতো করে গড়ে তোলে, কিন্তু তার চারপাশের অর্থনৈতিক বা সামাজিক পরিস্থিতি, যেমন চাকরি, ব্যবসা বা দেশের অবস্থা, সবকিছু একই থাকে, তাহলে সেই ভেতরের পরিবর্তনের প্রথম কোন বাস্তব লক্ষণটি বাইরের জগতে দেখা যেতে পারে?